This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ শুরু করি গাড়ি দিয়ে। চলতি কা নাম গাড়ি, এই ছবির সঙ্গে আপনারা পরিচিত, কিন্তু আমি একটা ছবি দেখাবো। একটা প্রশ্ন দিয়েই শুরু করি। আচ্ছা, যা গড়গড়িয়ে চলে সেটাকে কি গাড়ি বলা যায়? আর সেখানেই হিসেব উল্টে পাল্টে যাচ্ছে। চলতি কা নাম গাড়ি ছবির কথা বললাম, এবার একটা ছবি দেখাবো, তাহলে বুঝতে পারবেন। দেখুন, চন্দ্রবিন্দুর চ, বেড়ালের তালব্যস্য আর রুমালের মা হয়ে গেল চশমা। বোঝো কাণ্ড। চার চাকার খাট এখন গড়গড়িয়ে যাচ্ছে, কে কি বলবেন? চলন্ত খাট না চলন্ত খাট গাড়ি? কিন্তু এই ছবি অনেক প্রশ্ন সামনে আনছে। আরো একটা ছবি দেখাই, দেখুন। দেখুক পাড়া পড়শিতে, সকলেই হাঁ করে দেখলো এই আজব গাড়ি। মুর্শিদাবাদের রানীনগরে খাট গাড়ি, আমরা একে খাট গাড়ি বলেই ডাকছি, খাট গাড়ি চললো গড়গড়িয়ে, ব্যাস মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে ছবি। এবার প্রশ্নটা, কারণ আমরা তো শুধু ছবি দেখাবো না, আপনাদের মনে প্রশ্ন, কেন এমন গাড়ি? সবই নাকি প্রেমের টানে, প্রেমিকার আবদারেই নাকি এই খাট গাড়ি, বুঝলেন? আসলে প্রেমের ফাঁদ পাতায় ভুবন, কিন্তু প্রশ্ন হচ্ছে রাজনীতির ফাঁদ, সেও তো এক ভয়ানক ফাঁদ। সেখানেও তো চলতিকা নামে কত কিছু গড়গড়িয়ে চলছে, গড়গড়িয়ে বলছে। বলতে পারেন বেশ গড়গড়িটা ভালোই হচ্ছে। রাজনীতির রাম কথা বললেও অত্যুক্তি হবেন না। দেখুন, রামযুক্ত আয়ন, দুয়ে মিলে হয় রামায়ণ, এ আমরা জানি। সন্ধি বিচ্ছেদ আমরা শিখেছি, কিন্তু সন্ধি যখন রাজনীতির কারণে বিচ্ছেদ হয়ে যায়, পরিস্থিতির কারণে ঝগড়া লেগে যায়, তখন আরও কিছু প্রশ্নের সন্ধিক্ষণ জন্মায়। আচ্ছা, রামায়ণের অর্থ কি? রামায়ণ মানে আমরা জানি শ্রীরামচন্দ্রের যাত্রা। সেই রাম নামেই এখন এবঙ্গের রাজনীতি বিরাট মজেছে। আর সেই রাম নামেই শুভেন্দু অধিকারীর এখন আমরা চলি সমুখপানে বলে সেই স্ট্র্যাটেজিক্যাল অবস্থান নিয়েছেন। আমরা চলি সবুক মানে, কে আমাদের বাঁধবে, রইবে যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। তৃণমূল যারা করেন বা অন্য দল যারা করেন, তাদের মধ্যেও যারা রামনবমী পালন করবেন, তো করতেই পারেন। আর কয়েকদিন পরেই রামনবমী, শক্তি দেখাবেন তো, দেখাবেন তো শক্তি। হিন্দু মানেই বিজেপি, হ্যাঁ, যারা রাম পুজো করবেন তারা বিজেপি, এর কোনো মানে নেই। তো অন্য অনেক মানুষ রয়েছেন যারা হিন্দু, যারা রামনবমীতে অনুষ্ঠান করেন। জয় শ্রীরামের গুঞ্জ উঠবে, চারিদিকে গুঞ্জ উঠবে। 1 কোটি তো বলেছিলাম, এখন বলছে 1.5 কোটি। কেউ বাড়িতে থাকবেন না। প্রথমেই স্বীকার করে নিলেন যে ওনারা আবেদন করছেন 1.5 কোটি মানুষকে, আর 9.5 কোটি যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কাছেই আছে, এটা পরিসংখ্যান দিয়ে আগেই বলে দিয়েছেন। এটা খুব ভালো কথা। সবাই নামবেন, ধ্বজ নিয়ে নামবেন। হিন্দু তাকত দেখাবে, হিন্দু তাকত দেখাবে, স্বামী বিবেকানন্দের মাটিতে তাকত দেখাবে। রামের মহিমা বুঝলেন, অপার সে মহিমা। আর সেই রাম নামে বাংলায় তাহলে কি বাইনারি রাজনীতি? আপনারা বলতে পারেন রামের নামে তাল ঠুকছে এ বঙ্গের রাজনীতির দুই যুযুধান। যদি প্রশ্ন হয় কেন, সে উত্তরটা আজ সকাল সকাল একটা ব্যাখ্যা সহযোগে দিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। আসুন সেটাকে শুনি, তারপর পরের বিষয়টাই যাব। আমরা দুর্বল নিঃসহায়, হিন্দু জেগেছে, হিন্দুর পেছনে আমরা আছি, এটা চালিয়ে যাব, ইলেকশনও দিয়ে চালাবো, আমি বলে দিচ্ছি, যদি ওরা বাড়াবাড়ি করে। এটাই একমাত্র ইস্যু হবে যে পশ্চিমবাংলায় হিন্দু অসুরক্ষিত, ধর্মকর্ম করতে দেয় না, হিন্দুর মঠ মন্দির মহিলাদের সম্মান সুরক্ষিত নয়, হিন্দু মাঠে নামবো, আর নামাবো আমরা, এর উপরেই 26-এর ইলেকশন হবে। তাহলে রাজনীতির মন জপরাম, রাজনীতির চেনা পিছে বিজেপি চালিয়ে তো খেলবেই, তারা খেলছেও। ইনফ্যাক্ট 4 দিন পর রামনবমী, তার আগে দিলীপ বাবুদের হাতে গরম ইস্যু, সেই ইস্যুর ওষুধ দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। 848টা ড্রাগ ওষুধের দাম, যা গরিব মানুষ কিনে, এবং 80টা নন শিডিউল ড্রাগ
মানে ওষুধ ফ্রম দ্য 1 এপ্রিল 2025 বাড়িয়ে দিয়েছে। এইসব ওষুধ কেনে কারা? গরিব মানুষ, সাধারণ মানুষ, সমাজের যাদের ক্ষমতা নেই বড় বড় হসপিটালে গিয়ে প্রাইভেটে ট্রিটমেন্ট করা, যাদের ক্ষমতা নেই বিদেশে গিয়ে কোটি কোটি টাকা খরচ করে ট্রিটমেন্ট করা, তাদের জন্য এই ওষুধগুলো কাজে লাগে। আমি শকড। আগামী 6 তারিখ রামনবমী। রোজ রোজ শুভেন্দু অধিকারীরা সে বিষয় নিয়ে বলছেন, আর সেই তাল ঠোকাঠুকিতেই যেন একটা যুদ্ধের মতো দামামা বেজে গিয়েছে। যুদ্ধের আগে যেরকম দামামা বাজে সেরকম একটা দামামা বেজে গিয়েছে, পরিস্থিতি অন্তত তেমনটাই বলছে। আর রাজনীতির সেই ধর্মযুদ্ধে, কোট আনকোট ধর্মযুদ্ধে, মুখ্যমন্ত্রীর হাতে নতুন হাতিয়ার কি? এই ওষুধের মূল্য বৃদ্ধি। আর সেই হাতিয়ারেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় আবারও কেন্দ্র। শুনুন। যারা কোটিত্ব দিয়ে ট্রিটমেন্ট করতে পারে, এটা কি শুধু তাদের জন্য সরকার চলবে? আমি এটা তীব্র প্রতিবাদ করছি এবং এটা টোটাল উইথড্র করার জন্য অনুরোধ করছি। যেখানে 10 কোটি মানুষকে উনি বলছেন আমার হসপিটালে বাংলাদেশ থেকে লোক এসে চিকিৎসা করায়, আমি মানবিক কি তাড়িয়ে দেব? বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকেও নাকি সবাই এসে উনার চিকিৎসা নেন, উনার বিনা পয়সায় ওষুধ নেন, তাই উনার তো ভাবার কোনো দরকার নেই। যেহেতু 6 তারিখে রামনবমী, আমি কিছু করব না, শান্তিপূর্ণভাবে কাটুক পুজো। আমরা 4 আর 5 শুক্রবার এবং শনিবার বেলা 4টের সময়, বেলা 4টে থেকে 5টা 1 ঘন্টা প্রতি ব্লকে ব্লকে, প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে ওষুধের দাম বাড়াচ্ছ কেন? মানুষের স্বাস্থ্য আজকে বিঘ্নিত কেন? মানুষের স্বাস্থ্য কেড়ে নিচ্ছ কেন? এই দাবিতে আমাদের এলাকায় এলাকায় মিছিল মিটিং হবে। কি বুঝলেন? 6 তারিখ রামনবমী, সেদিন রাজ্য জুড়ে রামনবমীর শোভাযাত্রা রয়েছে। শুভেন্দু অধিকারী বলছেন যে 1.5 কোটি মানুষ রাস্তায় নামবেন। তার আগে 4 তারিখ এবং 5 তারিখ ওষুধের মূল্য বৃদ্ধি নিয়ে পথে প্রতিবাদে আবার তৃণমূল কংগ্রেস। তাহলে এহেন সিচুয়েশনকে কি বলা যায়? মানে বঙ্গের এই বাইনারি রাজনীতিতে এটা বলতে পারি যে পথেই হবে এ পথ চেনা, রাজনীতির পথ, ভোটের ময়দান। ক্যান্সারের ওষুধের দাম কেউ বাড়ায় বলুন তো? যে ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার। একবার মানুষ যদি বিপদে পড়ে তার কি অবস্থা হয়ে যায়? আগে ব্লাড সুগারের ওষুধের দাম বাড়িয়েছে, কিডনি ডায়ালিসিসের যে ওষুধ আসে সেগুলোর দাম বাড়িয়েছে। তা সবই যদি বেড়ে যায়, সরকারটা তো পড়ে যায়। এদিকটা নজর দেওয়ার জন্য অনুরোধ করছি। তারপর আবেদনে কাজ না হলে, আন্দোলনে কাজ না হলে রাস্তায় রাস্তা দেখাবে। আমার সঙ্গে আপনাদের রামনবমীর দিন সন্ধ্যায় ইন্টালির র্যালিতে, বন্দরের র্যালিতে দেখা হবে। আর হনুমান জয়ন্তীর দিন উত্তর কলকাতার র্যালিতে আমি থাকবো 5টার সময়, হাওড়ার র্যালিতে আমি থাকবো 6:30টার সময়। পথেই দেখা হবে। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। তাহলে কি বুঝলেন সিচুয়েশন দেখে? পরিস্থিতি এমনটাই যে দেখা হবে পথে, এমন বার্তা তারা দিতে চাইছেন। মিছিল পাল্টা মিছিল, আর এই মিছিল পাল্টা মিছিলে এ বঙ্গের রাজনীতি ফুটছে। রামনবমীর আগে পুলিশ সতর্ক। 8 দিন পুলিশ কর্মীদের ছুটি বাতিলের নির্দেশ ইতিমধ্যেই তাদের কাছে চলে গিয়েছে। 9 এপ্রিল পর্যন্ত কোনো জরুরি কারণ ছাড়া কোনো ছুটি নয়। বুঝতেই পারছেন, প্রোটেকশন, একেবারে সুদৃঢ় প্রোটেকশন। অশান্তি এড়াতে এমন নির্দেশিকা জারি করা হয়েছে। আর অতীত অভিজ্ঞতা তো রয়েছে, সব থেকে সেই অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই তৎপর পুলিশ, সতর্ক পুলিশ এবং হয়তো তৈরিও পুলিশ। কিন্তু প্রশ্নটা হচ্ছে তারপর কি হবে? শোভাযাত্রা হবে, সেখানে তার বাঁশি বাজিয়ে কেউ যাবে না, গদা নিয়ে যাবে। সেটাও সশস্ত্র হবে, হওয়া উচিত তো। পুলিশ খালি আমাদের চমকাবে, এই চলবে না ওই চলবে না। আমাদের দেবী দেবতাদের হাতে অস্ত্র আছে, আমাদের হাতে আইলে ওদের সমস্যা কি? আজকে তো হিন্দু সমাজ যে পরিস্থিতির মধ্যে আছে পশ্চিমবাংলায়, সমস্ত বাড়িতে শস্ত্রের প্রয়োজন আছে। তাহলে মোদ্দা কথা, অস্ত্র হাতে রামনবমীর মিছিল। তবে আরএসএস
সেই পথে হাঁটতে নারাজ। এই তো শিলিগুড়ির সংঘচালক ঋষিকেশ সাহা, তিনি স্পষ্ট বলে দিয়েছেন। কি বলেছেন শুনুন। আমরা সংবিধান মেনে চলব। আমরা যখন অনুমতি নিতে যাব, অনুমতি যে যে বিন্দুর উপর অনুমতি হবে সেই সমস্ত বিন্দু আমরা একদম ওই নাগরিক শিষ্টাচার শব্দ ব্যবহার করেছি, ওই অনুযায়ী করব। রামনবমী কিভাবে সেলিব্রেশন হবে? অস্ত্র ছাড়া? যেটা বললাম, যেভাবে অনুমতি হবে সেভাবে কাজ করব আমরা। তাহলে আরএসএস এর অবস্থান সংক্ষিপ্তসার যদি করি, ইনে নাটশেল যদি বলি, তাহলে পুলিশ অনুমতি না দিলে অস্ত্র হাতে মিছিলে আরএসএস এর সায় নেই। বিজেপি সেই কথা কি মানছে? সেখানে তো আবার দুই বিধায়কের দুই সুর শুনতে পাওয়া যাচ্ছে। শুনুন একবার, তাহলে বুঝবেন কেন আমি বলছি। যেটা আইনসঙ্গত এবং যারা রামনবমী উদযাপন কমিটি যারা রয়েছেন তারা যে সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন সেই সিদ্ধান্ত নিয়ে হবে। কেন বা অস্ত্র কেন থাকবে না? আমাদের রামনবমী মিছিলে তো অস্ত্র সবসময়তেই থাকে। এবং আমি নিশ্চিত এক্ষেত্রে অন্যদের মতন সংবিধান বিরোধী কোনো কাজ অন্তত রামনবমী উদযাপন সমিতি করবে। আজকে আমাদের যখন রামনবমী মিছিল হয় তখন তো আমাদের যে ট্যাবলো বেরোয় সেখানে অস্ত্রের বোর্ড থাকে। আমরা অস্ত্র নিয়ে চলতে দেবো না। এত বাধা কিসের? আর বাধা কি আমরা মানবো নাকি? শুনলেন? তাহলে বাধা দিলে বাঁধবে লড়াই, লড়তে হবে, আমাদের জানা নেই। কিন্তু রামনবমীর মিছিল অস্ত্র হাতে নিয়ে হবে কি হবে না, এ পক্ষে বিপক্ষে দুই বিধায়কের দুই মত আপনাদের শোনালাম। এবার প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী, তাঁর অবস্থান। মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্ষেত্রেও এ বিষয়েও নিশানা বিজেপি। দয়া করে দাঙ্গা করে অশান্তি করবার চেষ্টা করবেন না। ইট ইজ ইউর গেম প্ল্যান। এবং দাঙ্গা করে কেউ কোনোদিন কিছু করতে পারেনি এবং পারবেও না। বাংলার মানুষ আর যাই করুক, বাংলা কালচারের জন্ম দেয়, সম্প্রীতির জন্ম দেয়। আমরা রামকৃষ্ণকে মানবো, জুমলা পার্টিকে মানবো না। জুমলা পার্টিটা কে? 2,33,27,000 ভোট যারা পেয়েছে সেই বিজেপি, তারাই জুমলা পার্টি? তাহলে 2,33,27,000 মানুষ যারা মূলত হিন্দু এবং আদিবাসী সমাজের। আমরা স্বামী বিবেকানন্দ মানবো, জুমলা পার্টিকে মানবো না। আমরা বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানে বচো মা সরস্বতীর বচনকে মানবো, আমরা জুমলা পার্টিকে মানবো না। এই অপমানটা শুধু পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি, বিরোধী দলনেতা, সাংসদ, বিধায়কদের নয়। এই অপমানটা সরাসরি পশ্চিমবাংলার 2,33,27,000 ভোটার যারা 9 মাস আগে লোকসভা নির্বাচনে পদ্মফুলে ভোট দিয়েছেন, তাদেরকে অপমান করেছেন। ওকে মানবো যে ধর্ম সবাইকে শ্রদ্ধা করে, সবাইকে ভালোবাসে, সবাইকে আপন করে নেয়। আবার বলছি, আমরা সব ধর্মই শ্রদ্ধার সাথে স্মরণ করি। যদি এই ধরনের হিন্দু বিরোধী পার্টি যে প্রকাশ্যে হিন্দুদের ক্ষতি করছে, হিন্দুকে গালাগাল দিচ্ছে, গন্ধা ধর্ম বলছে মমতা ব্যানার্জি। हम रामकृष्ण का धर्म मानता है, स्वामी विवेकानंद का धर्म मानता है, लेकिन हम जानबूझ के एक गंदा धर्म जो इसने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। তাকে যদি হিন্দুরা বয়কট করে, সে অধিকার হিন্দু ধর্ম বলছে তাকে গন্ধা বলছেন তিনি। বিজেপি কোনো হিন্দু ধর্মের কথা বলে না। হিন্দু ধর্ম একটাই আছে। উনি যদি বুঝতে না পারেন, ক্লাস নিন কারো কাছে, আমাদের কাছে আসুন, বুঝিয়ে দেবো। পরিষ্কার আমি বলছি, আমি কিন্তু শ্রীকৃষ্ণের বাণীও শুনি, স্বামী বিবেকানন্দও পড়ি, নেতাজিও পড়ি, গান্ধীজিও পড়ি, আম্বেদকারও পড়ি, আবুল কালাম আজাদও পড়ি, রামকৃষ্ণও পড়ি। ওইসব ড্রামা করবেন না বেশি, আর ডায়লগ দিয়ে বেশি করতে যাবেন না। আপনি যেটা করছেন আমরা জানি, আমরা তার বিরুদ্ধে বলবো, আর হিন্দুরাও বলবে একদিন, নো ভোট টু টিএমসি। একই কথা, কর্ম যার ধর্ম তার। ধর্ম তখনই সদিচ্ছা লাভ করে যখন তার কর্মটা মানবিক হয়। আর কর্ম যদি দানবিক হয়, সেখানে কোনো ধর্মকেই শ্রদ্ধা জ্ঞাপন করা যায় না। আমি সব ধর্মকে শ্রদ্ধা করি। এবার আরো একটা প্রশ্ন। রামের নামে এই মেরুকরণের রাজনীতিতে, এই রাজনীতিকে আরো এক কদম এগিয়ে নিয়ে যেতে পারে কি ওয়াকফ বিল? মানে ভোট মেরুকরণে বিজেপির এটা কি কুশলী চাল, নয়া রণনীতি বলা যেতে পারে একে? কারণ অখিলেশ থেকে কল্যাণ সরব হয়েছেন, আর এই তীব্র বিরোধিতার মধ্যে আজ লোকসভায় পেশ হয়ে গিয়েছে ওয়াকফ সংশোধনী বিল। পেশ করেছেন কিরণ রিজিজু, কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী। ये वक्फ बिल
जो लेकर के आए कोई उम्मीद लेकर के नहीं आ रहा है। ये सोची समझी रणनीति का हिस्सा है, क्योंकि इनका जो बोर्ड बिखर गया है। ये बिल आज इस संविधान के इस जो मूल जो ढांचा है उस पर आक्रमण है। दिल्ली के अंदर में हमारा सीजीओ कॉम्प्लेक्स है, पार्लियामेंट बिल्डिंग है, कई प्रॉपर्टीज है, और इसको वक्फ बोर्ड, दिल्ली वक्फ बोर्ड ने क्लेम किया कि ये वक्फ प्रॉपर्टीज है। उसके बाद ये केस चल रहा था अदालत में, उस समय यूपीए सरकार ने पूरा सारा जमीन को डी नोटिफाई करके वक्फ बोर्ड को दे दिया। 123 प्रॉपर्टी। इस सरकार का इस बिल के द्वारा 4 इनके मूल उद्देश्य। पहला मूल उद्देश्य है कि संविधान को कमजोर करना, टू डाइल्यूट द कॉन्स्टिट्यूशन। इनका दूसरा उद्देश्य है भ्रम फैलाना, टू डिफेम द माइनॉरिटी कम्युनिटीज ऑफ इंडिया। इनका तीसरा उद्देश्य है टू डिवाइड द इंडियन सोसाइटी। हमेशा एक हमारे बीच में एक लिटिगेशन चलता रहे, मसला और बढ़ता जाए, ये उनका उद्देश्य है। और चौथा इनका उद्देश्य डिसएनफ्रेंचाइज द माइनॉरिटी कम्युनिटीज। ये मुस्लिम में भी बंटवारा चाहते हैं। मुस्लिम इस्लाम धर्म में कहीं बंटवारा नजर नहीं आता है, लेकिन इनकी कोशिश है कि इस बिल के माध्यम से हम मुस्लिम भाईचारा में भी बंटवारा कर दें। आपका ही आग्रह था कि कमिटी, ज्वाइंट पार्लियामेंट्री कमिटी बने। हमारी कमिटी चर्चा करती है, चर्चा के आधार पर विचार करती है और परिवर्तन करती है। अगर परिवर्तन को स्वीकार ही नहीं करना है तो कमिटी काहे को लिए है भाई? अगर आज हम ये संशोधन लेके नहीं आते तो जिस सदन में हम बैठे हैं, ये पार्लियामेंट बिल्डिंग, इसको भी क्लेम किया जा रहा था। एयरपोर्ट, बसंत विहार, और अगर नरेंद्र मोदी जी का सरकार नहीं आते, अगर यूपीए का सरकार कंटिन्यू रहता, तो क्या क्या बिल्डिंग को डी नोटिफाई किया जाना था। শুনলেন কিরেন রিজিজুর কথাটা। নরেন্দ্র মোদীর সরকার না এলে এই সংসদ ভবনও ওয়াকফের সম্পত্তি বলে দাবি করা হতো। ভাবছেন তো, দাবি করলেই কি সেটা কারো সম্পত্তি হয়ে যায়? যায়। ওয়াকফ বোর্ডের ঘোষিত যে কোনো সম্পত্তি ওয়াকফ হয়ে যায়। কোনটি ওয়াকফ সম্পত্তি শুধু সিদ্ধান্ত নিতে পারে ওয়াকফ বোর্ড। ওয়াকফ ঘোষণার পর সম্পত্তির চরিত্র বদল বা হাত বদল সম্ভব নয়। ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে আবেদন করা যায় ওয়াকফ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালে কারা থাকেন? ওয়াকফের সদস্যরা। ট্রাইব্যুনালে 40,951টি আবেদন এখনো বিচারাধীন। যে কোনো মানুষের সম্পত্তি ওয়াকফ বিচারাধীনে আসে। 2013 সালে ওয়াকফ আইনে সংশোধন এনে ক্ষমতা বাড়ানো হয়। মানে আপনার জমি সম্পত্তিও নিরাপদ নয়। এই আপত্তির জায়গা থেকে ওয়াকফ বিলে বিজেপির সংশোধনী কি? এই প্রশ্নটা কিন্তু প্রাসঙ্গিক। আজকে সরকার যদি কোনো রুল বা আইন করে, সেটাও সাধারণ মানুষ চ্যালেঞ্জ করতে পারবে আদালতে, কিন্তু ওয়াকফ সম্পত্তি নিয়ে এমনভাবে করা আছে যে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না। তো ভারতবর্ষ চলে সংবিধানের দ্বারা, সেখানে আপনি এমন কিভাবে কি রুল আনতে পারেন যে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না? যে কেউ যা কিছু বলে দেবে ওটা ওয়াকফ সম্পত্তি, সেটা মেনে নিতে হবে, এটা তো হতে পারে না। সংবিধানের আওতার মধ্যে সবাইকে থাকতে হবে। সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়, না মুসলমান, না হিন্দু, না ওয়াকফ সম্পত্তি। ঠিক এই জায়গা থেকেই কংগ্রেসের কটাক্ষের জবাব দিতে গিয়ে কিরেন রিজিজু সংসদে বলেছেন, ওয়াকফ সম্পত্তি ঠিকভাবে পরিচালিত হলে দেশের ভাগ্য বদলে যেত। ওয়াকফ সম্পত্তির সংখ্যা 4.9 লক্ষ থেকে বেড়ে 8.72 লক্ষ হয়েছে। বিজেপি বলছে যে সংবিধান সবার জন্য এক সংবিধানের আওতায় আনার কথা তারা বলছেন। তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপির দাবি নস্যাৎ করে আজ বললেন, ওয়াকফ বিল অসাংবিধানিক, মুসলিমদের অধিকার অস্বীকার করছে। This is a clear attempt on the part of the bill to curtail the right of the Muslims in our country. ये ठीक नहीं है मैडम। हिंदू या मुस्लिम का हिसाब मत छेड़िए। अपनी कुर्सी के लिए
जज्बात को मत छेड़िए एक जंग मिलजुल कर गरीबी के खिलाफ। दोस्त मेरे मजामी लकबत में मत छेड़िए। আচ্ছা, বিরোধীরা কেন একজোট এক্ষেত্রে? শুধুই রাজনীতির জায়গা থেকে বিরোধিতা? আসুন এক ঝলক দেখি এই ওয়াকফ বিলের সংশোধনীতে ঠিক কি কি রয়েছে, তাহলে একটু ক্লিয়ার হবে। বিরোধীদের আপত্তি কেন? যুক্তি, এই বিল ধর্মনিরপেক্ষ ভারতের সত্তায় আঘাত। একটি নির্দিষ্ট ধর্মকে টার্গেট করার জন্য এই বিল। মন্দির কমিটিতে অহিন্দুদের অনুমতি দেবে সরকার? পাল্টা প্রশ্নও করেছে বিরোধীরা। সংখ্যালঘুদের একাংশও মনে করে এই বিল পাশ হলে ইসলামিক সম্পত্তি সরকার হস্তগত করবে। পক্ষে বিপক্ষে রাজনীতি তার নিজস্ব ন্যারেটিভ তৈরি করে নিয়েছে এই ওয়াকফ নিয়ে। পশ্চিমবাংলায় ওয়াকফ বোর্ডের 1,48,000-এর বেশি সম্পত্তি আছে অন রেকর্ড। আমি কাগজ দিতে পারি কেউ চাইলে। তাতে বলুন তো কটা গরিব মুসলিমের সুবিধা হয়েছে? অথচ টিএমসি যারা নেতা মন্ত্রী আছে দেখুন তারা সুবিধা নিয়ে কত বড় হয়ে গেছে। তো গরিব মুসলমানদের নাম করে খেপিয়ে কিছু লোক এই সুবিধাটা নিচ্ছে। সমস্ত আইনকেই সংশোধিত করা হচ্ছে। যা করা হচ্ছে তা প্রান্তিক দরিদ্র মুসলমানের স্বার্থে, দুর্নীতি বন্ধ করতে। এটা কোনো হিন্দু মুসলমানের বিষয় নয়। ওয়াকফটা কি জিনিস আগে জানতে হবে বাঙালিদের, হিন্দুদের, যে ওয়াকফ আমাদের জন্য কতটা মারাত্মক সেটা জানতে হবে। তারপর যখন উনি খোঁজ খবর নিয়ে জানবেন তখন বলবেন অ্যামেন্ডমেন্ট দরকার। সারা ভারতবর্ষের 9 লক্ষ একর জমি যেভাবে বেহাত হয়ে আছে ওয়াকফের, তার প্রপার ডিজিটাইজেশন এবং ম্যাপিং কেন হবে না? আপনার আমার জমির যদি ডিজিটাইজেশন হয়, দলিল হয়, তাহলে ওয়াকফের ক্ষেত্রে এই স্বচ্ছতা আসবে না কেন? ওয়াকফের এই সংস্কার অত্যন্ত জরুরি ছিল। হাস্যকর বিষয়, পশ্চিমবঙ্গের ওয়াকফ বোর্ড বলে যে ফোর্ট উইলিয়াম, ইডেন গার্ডেন, মোহনবাগান মাঠ, রাজভবন সবই নাকি ওয়াকফ সম্পত্তি। काफी कांग्रेस के नेता, काफी अपोजिशन पार्टी भी प्राइवेटली तो कहते ही हैं ये बिल तो जरूरत है। ये तो एक पॉलिटिकल स्टैंड, एक वोट बैंक के लिए वो लोग विरोध कर रहे हैं। সংখ্যালঘুদের পক্ষে রয়েছে না রয়েছে সেটা দেশের মানুষ জানে। এই বাংলার আজকে বিজেপির নেতারা কি ধরনের মন্তব্য করছে, হিন্দু মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি যে ধরনের চেষ্টা করছে, না তো কখনোই প্রত্যাশিত নয়। এটা তো ওদের নীতি। মুসলিম তোষণের যে রাজনীতি একদিন এসছে তাতে মুসলিমদের লাভ হয়নি, মুসলিম নেতারা আর যে পার্টি এটা নিয়ে করেছে তার নেতাদের লাভ হয়েছে। অমিত শাহ নিজেও বিরোধীদের দাবিকে তুড়ি মেরে উড়িয়েছেন। বলেছেন ভোট রাজনীতির জন্য ওয়াকফ সংশোধনী বিল নয়, আইনের সংশোধনী সাধারণ মানুষের ভালোর কথা ভেবে। মুসলিমদের ভয় পাওয়ার কারণ নেই বলেও তিনি উল্লেখ করেছেন। मैंने बहुत झेला है। ये कहते थे कि सीए कानून मुसलमानों की नागरिकता लेने 2 साल हो गए, एक भी मुसलमान की नागरिकता गई है तो सदन के पटल पर रखी। कितना झूठ फैलाया इन्होंने। एक कांग्रेस पार्टी और उसके साथियों ने मुसलमान भाइयों को डरा डरा कर अपनी वोट बैंक खड़ी करने का काम किया। हम नहीं डरा रहे मुसलमानों को, आप डरा रहे हो भाई। आप कह रहे हो ये हो जाएगा। मैं कहता हूं इस देश के नागरिक को किसी भी धर्म का हो कोई आंच नहीं आएगी। मान्यवर, ये नरेंद्र मोदी सरकार का सरकार। কিন্তু এত কিছুর মধ্যেও রাজনীতির যে বিরোধীদের সেই মুখ কি বন্ধ থাকেনি এক্ষেত্রে? ভারতবর্ষকে এই মুহূর্তে সব থেকে বড় প্রয়োজন যে পার্লামেন্ট ডেকে একদম ওয়াকফ বোর্ডের একটা আইন পাস করাতে চাইছে। কেন? সরকার জমি হরপ করতে চাইছে। শুধু হরপ করা নয়, বোঝাতে চাইছে মুসলমান সম্প্রদায় তোমরা ভারতবর্ষের দ্বিতীয় শ্রেণীর নাগরিক, এটাই আমাদের এজেন্ডা। 2013 সালে তার জন্য কংগ্রেস আমলে আইন আনা হয়েছিল যে ওয়াকফ সম্পত্তি কাউকে গিফট করা চলবে না, কাউকে লিজ দেওয়া চলবে না, সব কিছু আইন আছে। খামোখা এটা নিয়ে একটা আইন তৈরি করে মুসলমান সমাজের মধ্যে অবিশ্বাস, একটা বিভাজন, একটা মানে সেন্স অফ আইসোলেশন কেন তৈরি হচ্ছে আমার মাথায় ঢুকছে না। দেশে গণতন্ত্র এবং গণতান্ত্রিক মধ্যে ধর্মনিরপেক্ষ কাঠামো আছে সেটাকে আঘাত দিচ্ছে, দেশের সংবিধানকে দুর্বল করার অপচেষ্টা চলছে। তাই এই সংশোধনীর আমরা সম্পূর্ণ বিরোধিতা করি, নিন্দা করি, ধিক্কার জানাই। বিজেপির কাছে কোনো ইস্যু নেই, এই সম্পত্তিকে লুট করতে হবে, একদিকে লুট করে পুঁজিপতিদের হাতে তুলে দেবে। এই হয়েছে রাজনীতির বক্তব্য, পাল্টা বক্তব্য।